জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আজকে প্রথম সভা আমরা করেছি। এই সভায় আমাদের প্রায় সবাই উপস্থিত ছিলেন। শুধু আমাদের সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেন নাই। যারা উপস্থিত হয়েছিলেন তাদের অনেকেই এখন চলে গেছেন। আমাদের কিছু সহকর্মী এখানে উপস্থিত আছেন, আপনারা দেখছেন তাদেরকে। আপনাদের সঙ্গে যিনি নিয়মিত কাজ করবেন, আমি প্রথম তাকেই আপনাদের সামনে নিয়ে আসতে চাই। ডক্টর মাহাদি আমিন, উনি হবেন আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটির স্পোকস পারসন। মাহাদি আমিন সাহেবকে আমি অনুরোধ করবো আসুন। আজকে প্রথম দিন বলেই আমি একটু আপনাদের সামনে দাঁড়িয়েছি, কিন্তু আসলে প্রতিনিয়ত যোগাযোগটা ওনার সাথেই হবে আপনাদের। এখানে আমাদের যারা আছেন, সদস্যরা আছেন, আমাদের প্রধান সমন্বয়ক জনাব ইসমাইল জবিউল্লাহ সাহেব আছেন। এখানে আরো অন্যান্য সদস্য যারা আপনারা চিনেন প্রায় সবাইকে। তো জবিউল্লাহ ভাই আসতে পারেন, আপনি সমন্বয়ক, প্রধান সমন্বয়ক। আপনাদের যোগাযোগের ব্যাপারে আপনারা প্রধান সমন্বয়ক সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তবে স্পোকস পারসন আপনাদের সঙ্গে সবচেয়ে বেশি ঘনিষ্ঠভাবে কাজ করবেন। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে যে সভা করেছি সেই সভায় শুধু পরস্পরের সঙ্গে পরিচিত হওয়া এটা গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় এবং আরো গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হলো যে আমরা এই কমিটিটা কিভাবে আগামী দিনগুলোতে কাজ করব। আমরা এই কমিটিতে এখানে যাদের দেখছেন এরা প্রায় সবাই কোনো না কোনো নির্দিষ্ট বিষয়ে টিম লিডার হিসেবে কাজ করবেন, এবং এই টিম লিডারদের নেতৃত্বে ওই বিষয়ে, প্রাসঙ্গিক বিষয়ে উপকমিটি গঠিত হবে। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে সেই উপকমিটিতে কারা থাকতে পারেন সেটার একটা প্রস্তাবনা আমাদের কাছে আগামী 2 দিনের মধ্যে দেওয়ার জন্য। এরপরে আমরা আলোচনা করে সেই উপকমিটিগুলি চূড়ান্ত করব এবং তারা কাজ আরো সক্রিয়ভাবে শুরু করবেন। আমরা অনেক বিষয়ে, নির্বাচন সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে আমাদের। কিভাবে আমরা আমাদের প্রার্থীদেরকে সহযোগিতা করতে পারব, কিভাবে শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠানে আমরা ভূমিকা পালন করতে পারব, কিভাবে ভোটারদেরকে যথাসময়ে ভোট কেন্দ্রে উপস্থিত হতে আমরা উদ্দীপ্ত করতে পারব, এবং আমাদের যে দলের প্রতীক, আমাদের দলের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে আমরা উৎসাহিত করতে পারবো। এই সমস্ত বিষয়গুলি আমাদের আলোচনায় এসছে। এবং এই বিষয়গুলি অ্যাড্রেস করার জন্য আমাদের যে উপকমিটিগুলি তারা তাদের সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন, আমাদের পরামর্শ দেবেন এবং আমাদের প্রার্থীদের সহযোগিতা করবেন। আপনারা জানেন আর যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সেই প্রধান সংগঠন যারা বরাবর যথাসম্ভব দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাবি জানিয়েছে। কেউ কেউ অভিযোগ করেন যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে, সেই জন্য বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায়। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে অবশ্যই বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার
সম্ভাবনা আছে, উজ্জ্বল সম্ভাবনা আছে, কিন্তু সেই কারণে আমরা নির্বাচন চাই নাই। আমরা দীর্ঘ 16 বছর ধরে আমরা স্বৈরাচারী সরকার, যেটা পরবর্তীতে ফ্যাসিবাদী সরকারে পরিণত হয়েছিল, সেই সরকারের পতন চেয়েছি, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা চেয়েছি। আমরা যে এক দফা দাবির আন্দোলন করছিলাম সেটা ছিল ফ্যাসিস্ট সরকারের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচন। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পেরেছি, কিন্তু দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা শুধুই একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, জনগণের সমর্থনের দ্বারা পুনঃপ্রতিষ্ঠা হতে পারে। সেই কারণেই আমরা বারবার নির্বাচনের কথা বলেছি। বিএনপির ইতিহাস তো এটাই। আমরা একদলীয় বাকশাল শাসনের অবসান করে বহুদলীয় গণতন্ত্র ফিরে পেয়েছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে। এরপরে এরশাদের সামরিক স্বৈর শাসন, সেটার বিরুদ্ধে অবিরাম লড়াই করে নির্বাচনে বিজয়ী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এবার এই যে স্বৈরাচারী সরকার, যেটা ফ্যাসিবাদী সরকার, তার বিরুদ্ধে যে দীর্ঘস্থায়ী আন্দোলন, সেই আন্দোলনে গুম খুনের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি, সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে বিএনপি, সবচেয়ে বেশি মিথ্যা এবং গায়েবী মামলার শিকার হয়েছে বিএনপি এবং তার অঙ্গদলের নেতাকর্মীরা। তারপরেও রাজপথ থেকে আমরা কখনো পেছনে যাইনি, আমরা রাজপথে ছিলাম এবং 24-এর ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমরা সক্রিয় ছিলাম। যে লড়াইটা আমরা শুরু করেছিলাম, সেই লড়াইয়ের সুষ্ঠু একটা পরিসমাপ্তির জন্যই আমরা কথা বলেছি, কাজ করেছি। আর সেটা হতে যাচ্ছে ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচন আমাদের আন্দোলনের ফসল, দীর্ঘস্থায়ী আন্দোলনের ফসল। এই নির্বাচন আমাদের বহু কাঙ্ক্ষিত একটি নির্বাচন। বাংলাদেশের মানুষ বহু বছর ভোট দিতে পারে নাই, পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারে নাই। আমরা আশা করছি যে এবার জনগণ ভোটের মাধ্যমে তাদের পছন্দনীয় প্রার্থীদের নির্বাচিত করতে পারবে এবং তাদের পছন্দনীয় একটা সরকার পাবে, যে সরকার তাদের কল্যাণের জন্য কাজ করবে। কাজেই এই নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু হয়, এই নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়, এই নির্বাচনে যেন সত্যি সত্যি আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের কাজ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এই কাজটি করছে। সেই কাজের একটা অংশ আমাদের উপর অর্পিত হয়েছে। আমরা আমাদের যে অংশ, সেটা আমাদের সহকর্মীরা আছেন তাদের সবাই নিয়ে সম্মিলিতভাবে আমরা সেটা পালন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আপনাদের সহযোগিতা চাই, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া
আমাদের কথা, আমাদের কাজ, আমাদের আকাঙ্ক্ষা কোনোটাই জনগণের কাছে পৌঁছবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বিএনপি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 17 বছর পরে দেশে ফিরে এক বিশাল গণসম্বর্ধনা অনুষ্ঠানে যে বক্তব্য রেখেছেন আপনারা শুনেছেন, সেটা বারবার তিনি শান্তির কথা বলেছেন, বারবার তিনি সমঝোতার কথা বলেছেন। কাজে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন আশা করি, এবং একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার বিএনপি তাই করবে। আর নির্বাচন পরিচালনা কমিটি সেই লক্ষ্যকে ধারণ করেই তার কাজ করবে। বিএনপি বরাবর অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে। সেজন্যই আমাদের দল এবং দল কর্তৃক গঠিত এই নির্বাচন পরিচালনা কমিটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই কাজ করবে। আমরা এই কাজে আপনাদের সহযোগিতা চাই। আপনারা বরাবর আন্দোলন সংগ্রামে সহযোগিতা করেছেন, আমাদের কথা আপনারা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন, এখনো আপনারা সেটা করবেন বলে আমরা আশা করি। অনেক দিন আপনারা ইচ্ছা থাকা সত্ত্বেও সব কথা বলতে পারেন নাই, সবকিছু প্রকাশ করতে পারেন নাই, কিন্তু এখন তো পরিস্থিতি ভিন্ন, আপনারা এখন পারছেন সেটা করতে। আমরা আশা করব যে আপনারা আপনাদের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, অভিজ্ঞতা দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য সহযোগিতা করবেন। এদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে, বারবার গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। গুম হয়েছে, খুন হয়েছে, নিপীড়িত হয়েছে, নিগৃহীত হয়েছে, পালিয়ে বেরিয়েছে। আজকে তাদের সবার সামনে একটা চমৎকার সম্ভাবনার সুযোগ এসেছে। এই সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে চাই এবং সেই কাজে আপনাদের সহযোগিতা চাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের স্পোকসপারসন ডক্টর মাহাদি আমিন আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, কথা বলবেন। প্রায় প্রতিদিনই হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আপনারা যে কোনো ব্যাপারে যোগাযোগের প্রয়োজন হলে তার সাথে আমাদের প্রধান সমন্বয়ক জনাব ইসমাইল জাবিউল্লাহর সঙ্গে, এবং বিশেষ করে আমাদের যে সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সঙ্গে যোগাযোগ করবেন। আর আমাদের এই ব্যাপারে যেসব কমিটি আছে, যারা প্রেস নিয়ে কাজ করবেন, যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন, যারা ট্রেডিশনাল মিডিয়া রেডিও টেলিভিশন নিয়ে কাজ করবেন, তারা আপনাদেরকে যোগাযোগ করবেন, তারা আপনাদের সাথে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, তারাও আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। আমরা উন্মুক্ত থাকতে চাই, আমাদের কথায় বা কাজে আমরা কিছু গোপন রাখতে চাই না। আমরা মনে করি যে জনগণ সবকিছু জেনে বুঝেই যদি ভালো মনে করে তাহলে আমাদের পছন্দ করবে, আমাদের সমর্থন করবে। আর সেভাবে যদি আমরা বিজয়ী হই তাহলেই শুধু আমরা জনগণের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করতে পারব। আমাদের এই সৎ সাহস আছে যে আমাদের কোনো কৌশল নেওয়ার প্রয়োজন হবে না। আমাদের দলের নেতাকর্মীরা কখনো এমন কৌশল নেয় নাই যেখানে তার মর্যাদা, তার পরিচয় গোপন রাখতে হয়েছে। এখনো হবে না ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটা প্রশ্ন সেটি হচ্ছে, আপনারা সবসময় বলেছিলেন গত 15 বছরই আপনারা সুষ্ঠু এবং অবাধ সেই সময় অংশগ্রহণমূলক নির্বাচন চান।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 50টি রাজনৈতিক দল এবার নির্বাচনে অংশ নিচ্ছে, কম বেশি অনেক আসনে। এই নির্বাচনকে আপনারা অংশগ্রহণমূলক নির্বাচন বলছেন কিনা, কারণ 8টি দল অংশ নিচ্ছে না, এক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নানান জায়গায় নানান উসিলায় প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হচ্ছে। ফরিদপুর 1 আসনে একজন প্রার্থীরও মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি, বাতিল করা হয়েছে। যারা বিরোধী রাজনীতি করে, জাতীয় পার্টির অনেকের, সিপিবির অনেকেরই প্রার্থী বাতিল করা হয়েছে। এই বিষয়ে নিয়ে আপনার কনসার্ন কিনা? আপনার এই প্রশ্নটা একটু অসম্পূর্ণ থেকে গেল। মানে অন্যায়ভাবে বাতিল করা হয়েছে যদি বলতেন তাহলে আমি একটু জবাব দিতে পারতাম আর কি। যদি ন্যায্য কারণে বাতিল হয়, কিন্তু আপনি কাউকে দোষারোপ করতে পারেন না। দেশের প্রচলিত আইনে যদি মনোনয়নপত্র বাতিল হয়, হতেই পারে। আমাদের বিএনপিরও মনোনয়নপত্র বাতিল হয়েছে, তো সেখানে আপত্তি জানানোর সুযোগ আছে, সময় আছে। তারা নিশ্চয়ই আপত্তি জানাবেন এবং তার ভিত্তিতে হয়তো সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। তো আরেকটা হলো যেটা বলছেন অংশগ্রহণমূলক। আমাদের এক সময় যখন বহু রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই, তখনও নির্বাচন করা হয়েছে এবং বলা হয়েছে অংশগ্রহণমূলক হয়েছে। আমরা ওইভাবে বলতে চাই না, কিন্তু কিছু রাজনৈতিক দল তো আছে যাদের প্রতি জনগণের ক্ষোভ এবং ক্রোধ আছে। দেশের আইনে, প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ আছে, নিষিদ্ধ আছে। কাজে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করার আইনগত সুযোগ নাই। সেরকম না থাকলে পরে তার অংশগ্রহণ না করাটাকে অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা বা ব্যতিক্রম বলে মনে করা যায় না। এর বাইরে যেসব প্রিয় দল যদি তারা নির্বাচন করতে না চায়, তাহলে সেটা ভিন্ন কথা। তো আমরা মনে করি যেটা সেটা হলো যে এই মুহূর্তে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যে আয়োজন হয়েছে, সেখানে যাদের রাজনৈতিক তৎপরতার উপর কোনো বিধিনিষেধ নাই, তাদের কারণে নির্বাচনে অংশগ্রহণ করার উপর কোনো বাধা নাই। এখন এটা তাদের সিদ্ধান্তের প্রশ্ন। যদি বাধা হতো তাহলে আমরা বলতে পারতাম যে নির্বাচনে কিছু দলকে বাইরে রেখে করার চেষ্টা চলছে। বাধা না থাকার কারণে এই কথাটা আমরা বলতে পারছি না। এখন কোনো দল যদি স্বেচ্ছায় বলে যে আমি করবো না নির্বাচনে অংশগ্রহণ, সেটা তো কারো কিছু বলার সুযোগ নাই সেখানে আর কি। কাজে সেই জন্য আপনার কাছে বলছি যে অভিযোগটা যদি স্পষ্ট এবং স্পেসিফিক হয়, তাহলে তার জবাব দেওয়ার চেষ্টা করা যেতে পারে। ধন্যবাদ। আমার নাম শিহাবুল, আমি কালের কণ্ঠ থেকে এসেছি। আমরা এখনই দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে পুরুষ এবং নারীরা বাসায় বাসায় গিয়ে একটি বিশেষ দলের পক্ষ থেকে ভোটারদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, ভোটার আইডি সংগ্রহ করা হচ্ছে, তারা তাদের কোন একটা পারপাস সার্ভ করার জন্য। তো এইটা সুষ্ঠু নির্বাচনে কোন ধরনের ইমপ্যাক্ট তৈরি করতে পারে কিনা? দেখেন, ঘরে ঘরে কোনো দলের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করাটা কোনো দোষের ব্যাপার না। কিন্তু আপনি যেটা বললেন যে আর কি, যে তাদের ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র সেগুলো সংগ্রহ করা হচ্ছে, সেখানে দুশ্চিন্তার কারণ থাকতে পারে যে সেটার প্রয়োজনটা কি, উদ্দেশ্যটা কি। এটা আপনি যদি আপনাদের পত্রিকায় এটা কোনো নিউজ হিসেবে বললে আমি দেখি নাই এখনো। আমার মনে হয় করা উচিত, যদি আপনারা সত্যি জানেন এটা, এবং সরকারের উচিত এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। কারণ এই ডকুমেন্টগুলি অত্যন্ত সেন্সিটিভ ডকুমেন্ট, অত্যন্ত ব্যক্তিগত ডকুমেন্ট। যে কোনোভাবে সেগুলো সংগ্রহ করার চেষ্টার মধ্যে কোনো মন্দ উদ্দেশ্য তো থাকতেই পারে। অতএব সরকারের ব্যাপারে ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি। ধন্যবাদ। ভাই, আমি একটু শাকিলের প্রথমে অ্যাড করি। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বের হয়েছে আপনাদের বিএনপির কয়েক সিনিয়র নেতা সম্পর্কে অভিযোগ, তারা ডিসি অফিসে ফোন করে তাদের কয়েকজনের মনোনয়ন বাতিল করার জন্য প্রেশার দিচ্ছে। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বের হয়েছে। এটা যদি প্রমাণিত হয় বা আপনাদের কাছে আসে সাবজেক্টটা, এটা নিয়ে করে ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ বাইর হইলেই আপনি তো অভিযুক্ত করতে পারবেন না। সোশ্যাল মিডিয়ায় যা বের হয়েছে সেটা সত্য কিনা এটা দেখারও দায়িত্ব আপনাদের।
যদি সত্য এরকম হয়ে থাকে আপনারা জানেন, আমরা ব্যবস্থা নেব। আমি যতটুকু জানি যে বিএনপির পক্ষ থেকে কোথাও কোনো সরকারি অফিসে কাউকে এই অনুরোধ করা হয় নাই যে অমুকের মনোনয়নপত্র বাতিল করবো। আর বললেই বা তারা করবে কেন? তাদেরও তো করার কথা না, এটা তারা তো সরকারি কর্মকর্তা, তারা তো কোনো আমার দলের কর্মী না তারা। কাজেই প্রথম পয়েন্ট যেটা, সেটা হলো সোশ্যাল মিডিয়ায় কেউ একজন লিখেছে, ওটা নিয়ে কাউকে অভিযুক্ত করা বোধহয় সঙ্গত না। বরঞ্চ উচিত আপনাদের যে একটা তদন্ত করা, খোঁজ নেওয়া যে যা হয়েছে, যেটা বলা হয়েছে সেখানে এটা সঠিক কিনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।